আপনি যদি কখনো শুনে থাকেন এমন একটি গাছ আছে যার পাতা বা কচি ডগা খেতে ভিনেগারের থেকেও বেশি টক, তাহলে হয়তো অবাক হয়ে ভেবেছেন এটা আবার কেমন উদ্ভিদ। সত্যি বলে প্রকৃতিতে এমন অনেক অদ্ভুত স্বাদের গাছ আছে যেগুলো খেতে যতটা অস্বাভাবিক শোনায়, পুষ্টিগুণে কিন্তু ততটাই উপকারী। এই বিশেষ উদ্ভিদের নাম রেনোট্রিয়া জাপোনিকা, অনেকে একে জাপানিজ নটউইড নামেও চেনে। এই গাছটি সাধারণত ঝোপঝাড় জাতীয় এক ধরনের বহু বর্ষজীবী উদ্ভিদ, যা দেখতে অনেকটা বাঁশের মতো, তবে পাতাগুলো হয় ডিম্বাকৃতি এবং কাণ্ডে থাকে বেগুনি লাল ফোঁটা, যেন কোনো বাঘের দাগ টানা শরীর। এই দাগের কারণে এর এমন নামকরণ। এই গাছ সাধারণত পাহাড়ি ঢাল, নদীর পাড়, ছায়াযুক্ত ভেজা জায়গায় ভালো জন্মায় এবং উচ্চতায় প্রায় 6 ফুট বা তারও বেশি লম্বা হয়ে থাকে। এই গাছের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর নতুন গজানো কচি ডগা। এগুলো দেখতে অনেকটা শালুকের মতো আর খেতে অসম্ভব টক, এতটাই টক যে অনেকে বলে ভিনেগারের চেয়েও বেশি ঝাঁঝালো লাগে। তবে যারা স্বাদের দিক থেকে সাহসী তাদের কাছে এটা একরকম মজার অভিজ্ঞতা। অনেক দেশে এই কচি ডগাগুলো সেদ্ধ করে খাওয়া হয়, অনেকে আবার জংলি সবজি হিসেবে রান্নায় ব্যবহার করেন। শুধু খাওয়ার জন্যই না, এই গাছের ঔষধি গুণও অনেক। চীনা আয়ুর্বেদে বহু বছর ধরে এই গাছ ব্যবহার হয়ে আসছে তাপ দূরকারী এবং রক্ত সঞ্চালন উন্নতকারী ভেষজ হিসেবে। বলা হয় শরীরে অতিরিক্ত গরম ভাব থাকলে বা রক্ত জমে গেলে এই গাছের নির্যাস দিয়ে বানানো ঔষধ ভালো কাজ করে। এমনকি কিছু গবেষণায় এটাও দেখা গেছে এতে থাকা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের কোষ রক্ষা করে এবং কিছু ক্ষেত্রে প্রদাহ হ্রাসেও সহায়তা করে। এই গাছ সহজে জন্মায় এবং দ্রুত ছড়িয়ে পড়ে বলে অনেকে একে আগাছাও মনে করেন, কিন্তু প্রকৃতপক্ষে যার কাছে এর ব্যবহার জানা আছে তার কাছে এটা একটা অমূল্য সম্পদ, কারণ একই গাছ থেকে পাওয়া যায় খাবার, ভেষজ ঔষধ এবং পরিবেশ সংরক্ষণের উপায়ও। তবে একটা বিষয় মনে রাখা জরুরি, যেহেতু এই গাছ দ্রুত বিস্তার লাভ করে তাই একে নিয়ন্ত্রিতভাবে চাষ করা দরকার, নয়তো এটি স্থানীয় প্রজাতির গাছপালা দমন করে ফেলতে পারে। অনেকেই ফুটবল খেলা দেখে বিস্মিত হয়, বিশেষ করে গোলরক্ষকদের পারফরমেন্স দেখে, কারণ তাদের কাজটা সহজ মনে হলেও বাস্তবে অত্যন্ত কঠিন। ঝড়ের মতো ছুটে আসা বল মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিতে হয় কোন দিকে ঝাঁপ দেবেন, কিভাবে হাত দেবেন, কখন এগিয়ে আসবেন। তার উপর যদি প্রতিপক্ষ খেলোয়াড় একদম গোল লাইনের মুখোমুখি এসে বল ছোড়ে, তখন পুরো ম্যাচের ভাগ্য নির্ভর করে সেই গোলরক্ষকের 1 সেকেন্ডের রিফ্লেক্সের উপর। কিন্তু আপনি কি জানেন, অনেক সময় এই গোলরক্ষকরা একটা বিশেষ ধরনের গ্লাভস ব্যবহার করেন যেটা স্বাভাবিকের অনেক বেশি চটচটে বা স্টিকি হয়। এমনকি অনেক সময় তারা নিজের হাতে গ্লাভসের উপর আলাদা করে সুপার গ্লু বা এমন ধরনের উপাদান ব্যবহার করে যাতে বল হাতে লাগলেই যেন আটকে যায়। অনেকেই প্রশ্ন তোলে, এটা কি তাহলে প্রতারণা? একজন খেলোয়াড় যদি সুপার গ্লু ব্যবহার করে বল আটকায় তাহলে সেটা কি নিয়মের বাইরে পড়ে না? কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী সংস্থা ফিফা এই ব্যাপারে একেবারেই নির্দিষ্ট কোনো নিষেধাজ্ঞা দেয়নি। তারা বলেছে যতক্ষণ পর্যন্ত গ্লাভসের গঠন ও ব্যবহার ম্যাচের স্বাভাবিক নিয়ম বা প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষ সৃষ্টি করছে না, ততক্ষণ তা বৈধ। তাই অনেক পেশাদার গোলরক্ষক এখন এমন গ্লাভস ব্যবহার করেন যেগুলো অগ্রিমভাবে অনেক স্টিকি করে তৈরি করা হয় যাতে বল সহজে হাতে আটকে যায়। কেউ কেউ তো এক ধাপ এগিয়ে সেই গ্লাভসেও আলাদা করে স্টিকি জেল বা গ্লু যুক্ত করে নেয় যাতে তাদের প্রতিক্রিয়া আরও নিখুঁত হয়। এই গ্লাভসগুলো দেখতে অনেকটা সাধারণ হাতে পরা গ্লাভসের মতো হলেও ভেতরের দিকে থাকে বিশেষ রাবারের তৈরি স্তর, যেটা অনেক বেশি বলগ্রাহ্য। মানে আপনি যদি হাত বাড়িয়ে দেন আর বল সেটা স্পর্শ করে, তাহলে সাধারণ গ্লাভসের চেয়ে এই স্টিকি গ্লাভসে বলটা অনেক ভালোভাবে আটকে যায় বা নিয়ন্ত্রণে আসে। ফুটবলের গতি প্রকৃতি এতটাই দ্রুত যে অনেক সময় বল হাতের আঙুলের মাথায় লাগার সঙ্গে সঙ্গে ছিটকে যায় আর তখনই গোল হয়ে যায়। তাই গোলরক্ষকদের জন্য এই বাড়তি গ্রিপ মানে হলো জীবনের সঙ্গে লড়াই করা। একটা বল আটকাতে পারলেই হয়তো তার দল জিতে যাবে, আর সেই জন্য তারা চেষ্টা করে তাদের গ্লাভস যেন সবচেয়ে বেশি কার্যকর হয়। তবে এটাও ঠিক, এই স্টিকি গ্লাভস ব্যবহার করলেও খেলোয়াড়কে নিজের রিফ্লেক্স, চোখের দৃষ্টি, সময়, জ্ঞান সবই সমানভাবে ঠিক রাখতে হয়, কারণ শুধু গ্লাভস ভালো হলেই হবে না, বল ঠিক সময় মতো ধরার জন্য যে মনোসংযোগ দরকার সেটা থাকতেই হবে। এই বিষয়টা নিয়ে অনেক বিতর্ক থাকলেও একথা মানতেই হবে, এই যুগে যেখানে প্রতিটা মিলিমিটার, প্রতিটা সেকেন্ড খেলার ভাগ্য নির্ধারণ করে দেয়, সেখানে খেলোয়াড়রা যদি বৈধ পদ্ধতিতে তাদের দক্ষতা বাড়ায়, সেটাকে হয়তো আর প্রশ্ন তোলার কিছু নেই। এটা তাদের প্রস্তুতির অংশ। জার্মান সেনার পিঠে যে বোঝা থাকে, এক একটা চলন্ত যুদ্ধ ঘর বয়ে বেড়ায় তারা। প্রথমে আপনি ভাববেন এ তো সাধারণ একটা ব্যাগ, কিন্তু যখন একজন জার্মান সেনা সেটা পিঠে তুলে হাঁটা শুরু করে তখন বোঝা যায় এই ব্যাগ আর সাধারণ না, এটা হলো এক একটা চলন্ত যুদ্ধ ঘর। 25 থেকে 40 কেজি ওজনের এই সোলজার গিয়ার অস্ত্র আর গোলা বারুদ নয়, এর ভেতরে আছে বিছানা, ওষুধ, খাবার, পানি, পোশাক, নেভিগেশন ডিভাইস, এমনকি ছোট টেকনিক্যাল টুলসও এমনভাবে সাজানো যেন একজন সৈনিক যুদ্ধক্ষেত্রে একা পড়েও টিকে থাকতে পারে অন্তত
অন্তত 3 দিন। জার্মান সেনাবাহিনীর এই ফিল্ড গিয়ার ডিজাইন করা হয় এমনভাবে যাতে একজন সৈনিক তার পিঠে পুরো যুদ্ধ জীবন বহন করতে পারে। প্রতিটি অংশ রাখা হয় নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট কাজে। ব্যাগের পেছনের বড় চেম্বারে থাকে ছাউনি বা তাঁবু জাতীয় সরঞ্জাম, পাশে থাকে শুকনো খাবারের প্যাকেট, আর উপরের দিকের পকেটে থাকে জরুরি চিকিৎসা সামগ্রী যেমন ব্যান্ডেজ, পেইন কিলার, জলপ্রুফ ফার্স্ট এইড কিট। এর সঙ্গে থাকে হাইড্রেশন সিস্টেম, এক ধরনের পানির ট্যাঙ্ক যেটা ব্যাগের ভেতরে ঢুকিয়ে রাখা হয় আর টিউবটি ঘাড়ের উপর দিয়ে মুখে চলে আসে। এতে সৈনিক হাঁটতে হাঁটতে পানি খেতে পারে। কিছু গিয়ারে আবার ছোট মোবাইল ফিল্টারও থাকে যাতে বন্যা বা পুকুরের পানিও পরিশোধন করে খাওয়া যায়। যুদ্ধক্ষেত্রে পানি পাওয়া অনেক সময় জীবনের প্রশ্ন। এই ছোট ফিচার অনেক সময় বাঁচিয়ে দেয় প্রাণ। এর বাইরে গিয়ারে থাকে মডিউলার কিট সিস্টেম, যার মাধ্যমে আলাদা আলাদা চেম্বার রাখা থাকে, রেডিও, নাইট ভিশন গগলস, ছোট হাতুড়ি, ছুরি, রশি, ট্যাপ, এমনকি শীতকালীন মোজা ও হ্যান্ড গ্লাভস। সেনার একমাত্র লক্ষ্য যেন কোনো পরিস্থিতিতেই পিছিয়ে না পড়তে হয়। এই ব্যাগগুলো পুরো শরীরের ওজন ভাগের সাথে সামঞ্জস্য রেখে ডিজাইন করা হয়। বিশেষ ধরনের বেল্ট সিস্টেম থাকে যাতে ভারসাম্য ঠিক থাকে, কাঁধে চাপ না পড়ে বেশি। আবার ব্যাগের ভেতরের ফাইবার ফ্রেম এমনভাবে সাজানো হয় যাতে তা দীর্ঘ সময় বহন করলেও পিঠে ব্যথা না লাগে। সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো এই পুরো গিয়ার একজন সৈনিককে প্রতিকূল পরিবেশে শারীরিক ও মানসিকভাবে টিকিয়ে রাখার মতো এইভাবেই বানানো। ঠান্ডা বরফে, গরম মরুভূমিতে বা কাদামাটি, পাহাড়ি পথে যেখানেই যাক, ব্যাগের প্রতিটি অংশ টেকসই ও ওজন সাশ্রয়ী। প্রতিটি ব্যাগ তৈরির আগে জার্মান সেনাবাহিনী বাস্তব প্রশিক্ষণে সেটা পরীক্ষা করে, যেমন 100 কিলোমিটার হাঁটার পর ব্যাগ কেমন থাকে, ভেতরের জিনিস ভেজে কিনা, সৈনিকের পিঠে ফাটা পড়ে কিনা, সবকিছু পর্যবেক্ষণ করে তবেই সেটা অনুমোদন পায়।